শুরু করবো তাহলে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো হেডিং করে নিই ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি। তো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি মানে কি, তোর কাছে কয়েকটা মানে ধর কোন একটা কতগুলো পয়েন্ট চার্জ রয়েছে, সেই কতগুলো পয়েন্ট চার্জ ধর ইনফিনিটি ডিস্টেন্সে রয়েছে। এবার এই ইনফিনিটি ডিস্টেন্স থেকে এই পয়েন্ট চার্জগুলোকে নিয়ে এসে একটা নির্দিষ্ট জায়গায় তুই পজিশান দিবি, ঠিক আছে। দিতে তোর কিছুটা ওয়ার্ক ডান করতে হবে। ধর এই চার্জটাকে নিয়ে এসে তুই এখানে রাখছিস, এই চার্জটাকে নিয়ে এসে তুই এখানে রাখছিস, এই চার্জটাকে নিয়ে এসে তুই এখানে রাখছিস, এই চার্জটাকে নিয়ে এসে তুই এখানে রাখছিস। এরকম করে যদি তুই রাখতে চাস তাহলে তোকে কিছু ওয়ার্ক ডান পারফর্ম করতে হবে। এই যে টোটাল ওয়ার্ক ডান তুই পারফর্ম করলি, এই ওয়ার্ক ডানটাকে বলা হবে, এই যে সিস্টেম অফ চার্জটা তৈরি হলো, এই সিস্টেম অফ চার্জের একটা পোটেনশিয়াল এনার্জি। তো তাহলে আমরা যেটা জানি, ধর আমি এটা দুটো চার্জের ক্ষেত্রে যদি ব্যাপারটা করতে চাই, যে আমার কাছে দুটো চার্জ আছে, একটা Q1 চার্জ, একটা Q2 চার্জ, একটা Q1 চার্জ, একটা Q2 চার্জ। এই Q1 চার্জটা এ পয়েন্টে রয়েছে, Q2 চার্জটা বি পয়েন্টে রয়েছে, ডিস্টেন্স বিটুইন দেম ইজ আর। তো আমরা কি বলতে পারি যে এই যে এ আর বি পয়েন্টে Q1 Q2 দুটো চার্জ রয়েছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। তো এবার আমরা এদের এই সিস্টেমটার ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি যদি বের করতে চাই তাহলে কি করে বের করব। দেখ, প্রথমত Q1 চার্জটার জন্যে বি পয়েন্টে কতটা পোটেনশিয়াল তৈরি হবে সেটাকে যদি আমি ভি নাম দিই, সেটা আমরা এর আগের ক্লাসে ডিরাইভ করেছি। দ্যাট ইজ 1/4 এপসাইলন নট ইন ভ্যাকিউম, আর নর্মাল মিডিয়াম হলে এপসাইলন। 1/4 এপসাইলন নট Q1/R। ঠিক। এবার আমি যদি, এটা হলো এ পয়েন্টে Q1 চার্জের জন্যে বি পয়েন্টে পোটেনশিয়াল, তখন আমি ধরেছি Q2 চার্জটা কিন্তু নেই। এবার আমি Q2 চার্জটাকে যদি ইনফিনিটি ডিস্টেন্স থেকে এখানে এনে বসাতে চাই তাহলে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে। আমরা সেই যখন পোটেনশিয়াল ফার্স্ট পড়েছিলাম তখন পড়েছিলাম দ্যাট ইজ Q2V, ওয়ার্ক ডান ইকুয়াল টু Q2V। তাহলে এই ওয়ার্ক ডানটাই এই সিস্টেম অফ চার্জের পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হবে। তাহলে এই ওয়ার্ক ডানটা কত, এই ওয়ার্ক ডানটাকে যদি আমি পোটেনশিয়াল এনার্জি বলি, পোটেনশিয়াল এনার্জি দ্যাটস ইকুয়াল টু ইউ দিয়ে যদি ডিনোট করি, দ্যাট ইজ Q2V। তো Q2 কত, Q2 আর ভি কত, ভি আমরা একটু আগে বের করলাম 1/4 এপসাইলন নট Q1/R। তাহলে কত আসছে 1/4 এপসাইলন নট Q1Q2/R। তাহলে দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্যাট সিস্টেম। এটাকে যদি আমি সিজিএস মেথডে বের করতে চাই তাহলে কত হবে, ইউ ইকুয়াল টু 1/K Q1Q2/R। যদি আমি এটাকে সিজিএস মেথডে ভ্যাকুয়ামে বের করতে চাই তাহলে কে এর ভ্যালু 1, তাহলে জাস্ট Q1Q2/R। যদি আমি এসআইতে এনি মিডিয়ামে বের করতে চাই তাহলে ইউ ইকুয়াল টু 1/4 এপসাইলন Q1Q2/R। আর যদি আমি এটাকে আর একটা লাইন করি, যে আমাদের একটা ফর্মুলা ছিল এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট, সেটা যদি বসিয়ে দিই তাহলে ইউ ইকুয়াল টু 1/4 কে এপসাইলন নট Q1Q2/R। এই আসছে তোর একটা সিস্টেম অফ চার্জের জন্যে পোটেনশিয়াল এনার্জি কী হবে সেটা। দেখ, এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল। এবার দেখ, আমরা জানি কি এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো আমরা যদি এনার্জি যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে এনার্জিকে নর্মাল অ্যাডিশন করতে পারবো। তো আমার কাছে যদি এই দুটো চার্জের বদলে
অনেকগুলো চার্জ থাকে, তো তখন কী হবে, জাস্ট প্রত্যেকটা চার্জের জন্য আমাকে এনার্জি বের করতে হবে, করে সেই এনার্জিগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে এবার আমি বের করতে চাইছি যে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু এ সিস্টেম অফ চার্জ। তো হেডিংটা করে নিই, যে হেডিং করব না পোটেনশিয়াল এনার্জি এনার্জি of a system of চার্জেস, অনেকগুলো চার্জ যদি থাকে। তো দেখ, তাহলে আমরা সেখানে আমাদের কাছে যদি অনেকগুলো চার্জ থাকে, তো আমি যদি প্রথমত ধর এখানে তো দুটো চার্জ ছিল, যদি আমি তিনটে চার্জের কথা ভাবি, ঠিক আছে, ধর তিনটে চার্জ এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে রয়েছে, ঠিক আছে। তো একটা চার্জের নাম হচ্ছে Q1, সেটা এ পয়েন্টে রয়েছে। একটা চার্জের নাম হচ্ছে Q2, সেটা বি পয়েন্টে রয়েছে। একটা চার্জের নাম হচ্ছে Q3, সেটা সি পয়েন্টে রয়েছে। এবার এদের মধ্যবর্তী যে এদের মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলো যেহেতু ভেক্টর, তো আমি ঠিক আছে, আমি এখানে ভেক্টর সেন্স আমি দিচ্ছি না। ধর আমি এটাকে যেহেতু 1 থেকে 2, আমাকে ভেক্টর সেন্সে ধরাটাই বেটার হবে। 1 থেকে 2 এটাকে R12 ধরছি, এটাকে R23 ধরছি, এটাকে R31 ধরছি, ঠিক আছে। এই ডিস্টেন্সগুলোকে এরকমভাবে কনসিডার করছি। তাহলে এবার দেখ, এই যে সিস্টেমটা, এই দুটোর যে সিস্টেমটা, এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কী হবে, সেটাকে যদি আমি V12 নাম দিই, সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই R12। এবার যদি আমি এই সিস্টেমটাকে নিয়ে কথা বলি, এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেটাকে যদি আমি V23 নাম দিই, দ্যাট ইজ 1/4πε0 Q2 Q3 বাই R23। এবার যদি আমি এই সিস্টেমটাকে নিয়ে কথা বলি, তো সেই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জিটাকে যদি আমি V13 বা 31 নাম দিই, দ্যাট ইজ 1/4πε0 Q3 Q1 বাই R31। তো এবার পোটেনশিয়াল এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তো আমরা এই এনার্জিগুলোকে সিম্পলি যোগ করে দিতে পারি। তো দ্যাট ইজ ইউ ইকুয়াল টু, এগুলো আমি ভি নাম দিয়ে দিয়েছি, যাই হোক, V12 প্লাস V23 প্লাস V31। তো দ্যাটস ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R12 প্লাস 1/4πε0 Q2 Q3 বাই R23 প্লাস 1/4πε0 Q3 Q1 বাই R31। এবার যদি আমি এখান থেকে এটাকে কমন নিয়ে নিই, 1/4πε0, তাহলে কী চলে আসবে, Q1 Q2 বাই R12 প্লাস Q2 Q3 বাই R23 প্লাস Q3 Q1 বাই R31, এই আসছে। ওকে, তো এবার আমরা একটা নিউমেরিক্যাল করব। তো চল পেজটা ক্লিন করছি। বল, কোথায় আছে দেখ। Q1 Q2 কি সেম আছে প্রত্যেকটার মধ্যে? তাহলে কি করে নেব? ওকে, তো তাহলে পেজ সেভ, নেক্সট পেয়ে যাচ্ছি। ওকে, তো দেখ, এবার যদি একটা ধর তোর কাছে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটার এটা একটা নিউমেরিক্যাল, 4টে পয়েন্ট এ বি সি ডি, এই 4টে পয়েন্টে 4টে চার্জ আছে। ধর এ পয়েন্টে চার্জ আছে +100 ESU, ইলেকট্রোস্ট্যাটিস্টিক্যাল ইউনিট, যেটা আমরা পড়েছি। এখানে ধর আছে -50 ESU, এখানে ধর আছে +20 ESU, আর এখানে ধর আছে +30 ESU। তো তোকে যেটা করতে হবে,
এই স্কোয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে 10 সেন্টিমিটার করে, ঠিক আছে? যে এ বি বিসি সিডি অ্যান্ড ডিএ স্কোয়ার যেহেতু সব সেম, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। তো তোকে যেটা করতে হবে, এই স্কোয়ারের যে দুটো ডায়াগোনাল আছে, এই হলো একটা ডায়াগোনাল আর এই হলো আর একটা ডায়াগোনাল। এই ডায়াগোনালের যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্যাট ইজ ও। এই ও পয়েন্টে তোকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে আর ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে। ও পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি আর ও পয়েন্টে পোটেনশিয়াল, এই দুটো বের করতে হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। বল কত হবে, ট্রাই কর। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি শিখেছিস, ইলেকট্রিক পোটেনশিয়ালও শিখেছিস। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো বল কত হবে, এবার ট্রাই কর। হয়ে গেলে বলবি। হয়ে গেলে বলিস। বল। চারটে আলাদা আলাদা জায়গায় চারটে আলাদা আলাদা চার্জ আছে। তুই চারটে চার্জকে কী করে অ্যাড করবি? চারটে চার্জের জন্য পোটেনশিয়াল তোকে বের করতে হবে। ও পয়েন্টে পোটেনশিয়াল কত হচ্ছে, সেই পোটেনশিয়ালটাকে তুই যোগ করতে হবে, চার্জগুলোকে তো তুই যোগ করতে হবে না। চারটে চার্জকে তুই একটা পয়েন্টে তো নিয়ে আসতে পারবি না নিশ্চয়ই। কেন, তো সহজ তো, সহজ তো একদম।
তুই প্রথমে এই এর ডায়াগোনাল কত আসছে, এর ডায়াগোনালগুলোর লেন্থ কত আসছে সেটা বল। ডায়াগোনালগুলোর লেন্থ কত আসছে? একটা স্কোয়ারের যদি সাইড 10 সেন্টিমিটার হয় তাহলে তার ডায়াগোনাল কত হয় বল। সাইডে একটা স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি? এইটা ওইটা বলতে কোনটা? এসিবিডি তো দুটো ডায়াগোনাল, একটা স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা বল। একটা স্কোয়ারের সাইড যদি এ হয় তার ডায়াগোনাল কত হয়? এটা তো ক্লাস 10-এর একটা ম্যাথমেটিক্সের ফর্মুলা। এই ফর্মুলা ভুলে গিয়ে থাকিস তাহলে আর কিছু আমার বলার নেই। আর কি বলবো বল। মানে এ বি এসি বা বিডি স্কোয়ারের ডায়াগোনাল সেটা কত হয়? a√2 হয়, তাহলে কত হবে? 10√2 সেন্টিমিটার হবে। ক্লাস 9-10-এর বেসিক ফর্মুলাগুলো যদি ভুলে গিয়ে থাকিস তাহলে আমার এরপরে আর কিছু বলার নেই। এবার আমরা জানি যে স্কোয়ারের ডায়াগোনাল তাকে বাইসেক্ট করে। স্কোয়ারের ডায়াগোনালে যে যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা ডায়াগোনালগুলোকে বাইসেক্ট করে। তার মানে এও বা ওসি বা বিও বা ডিও এই চারটে পয়েন্টই হবে 10√2/2, দ্যাট ইজ 5√2 সেন্টিমিটার। তাহলে এবার আমরা ডিস্টেন্সগুলো পেয়ে গেলাম। এবার আমি যেটা বের করব সেটা হচ্ছে যে প্রথমে আমি ইন্টেন্সিটির কথা আসি। তো ফিল্ড ইন্টেন্সিটি এ পয়েন্টে যে চার্জটা রয়েছে দ্যাট ইজ পজিটিভ চার্জ। আর আমরা যদি ও পয়েন্টে একটা পজিটিভ চার্জ লাগি তাহলে তার জন্য যে ফিল্ড ইন্টেন্সিটি সেটা হবে এই দিক বরাবর, ওসির দিকে। তো এবং সি পয়েন্টে একটা পজিটিভ চার্জ রয়েছে। তো সি পয়েন্টে পজিটিভ চার্জের জন্য ও পয়েন্টে যদি আমরা একটা পজিটিভ ইউনিট চার্জ রাখি তার জন্য ফিল্ড ইন্টেন্সিটি হবে কোন দিকে? ও এ এর দিকে হবে, অ্যাকর্ডিং টু ও এ। তো এবার আমরা এই দুটো ফিল্ড ইন্টেন্সিটির যদি একসাথে রেজাল্ট, আমি দুটো ফিল্ড ইন্টেন্সিটি আলাদা আলাদা করে বের করছি। আমি ধরছি এ পয়েন্টে 100 ESU চার্জের জন্যে যে ফিল্ড ইন্টেন্সিটি সেটা হচ্ছে F1। তাহলে সেই F1টা কত হবে? সেই F1টা হবে আমি যেহেতু এখানে তোর ইয়ে রয়েছে, সিজিএস মেথড ইউজ করা হয়েছে এবং এটা ভ্যাকিউমেই যদি ধরি তাহলে কত হবে না 100/5√2 তার হোল স্কোয়ার, এত ডাইন পার ইএসইউ। এটা কোন দিকে কাজ করবে না ওসি ডিরেকশানে কাজ করবে। এবার যদি আমি F2 বের করি, F2টা হচ্ছে ইট ইজ ভেক্টর কোয়ান্টিটি। F2টা হচ্ছে তোর যেটা সি পয়েন্টে 20 ESU চার্জের জন্যে ও পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি দ্যাট ইজ 20/5√2 তার হোল স্কোয়ার ডাইন পার ইএসইউ। এটা কোন দিকে কাজ করবে? এটা কাজ করবে ও এ ডিরেকশানে। অ্যান্ড ও এ আর ও সি দোজ আর অপোজিট টু ইচ আদার। তো রেজাল্টেন্ট ফিল্ড ইন্টেন্সিটি যদি বের করতে চাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুটোর মধ্যে F1 ইজ গ্রেটার দ্যান F2। তাহলে রেজাল্টেন্ট ফিল্ড ইন্টেন্সিটিটা কিন্তু ওসি ডিরেকশানে কাজ করবে। তো রেজাল্টেন্ট ফিল্ড ইন্টেন্সিটিটার যদি আমি নাম দিই সাপোজ এফ ওসি, কারণ এটা কাজ করছে ওসি ডিরেকশানে তাই নাম দিলাম FOC। এটা হচ্ছে F1 মাইনাস F2, কারণ আমরা জানি যখন ভেক্টরগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন সেই অ্যাকর্ডিং টু প্যারালোগ্রাম ল F1 মাইনাস F2 হয়। তাহলে FOC কত আসবে? FOC আসবে 100/5√2 তার হোল স্কোয়ার মাইনাস 20/5√2
তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি 1/5 √2 তার হোল স্কোয়ারটাকে, বা যাই হোক আমি এখানে যদি ক্যালকুলেশন করি 100/5×5=50, 20, 5×5=50, তার মানে 100, এটা 2 মাইনাস ওটা 2/5, দ্যাট ইজ 8/5 আসছে, 8/5 ডাইন পার ইএসইউ। এটা কোন ডিরেকশনে কাজ করছে না, এটা ওসি ডিরেকশনে কাজ করছে। এবার সিমিলার কনসেপ্ট কর দেখি এই বিডির ক্ষেত্রে। বিডির ক্ষেত্রে কি আসবে কর দেখি। বিডির ক্ষেত্রে কি হবে বল। আলটিমেটলি রেজাল্টেন্টটা বের করে কর, রেজাল্টেন্টটা বের কর করে বল। মানে আমি যেমন এফ ওসি বের করলাম, ওখানে কি বেরোবে সেটা কর করে বল। কত আসছে? কত আসছে? -8/5, -8/5 কি করে আসবে বোঝা আমাকে। বোঝা। F3 মাইনাস F4, F3টা কি? ওডি ডিরেকশনে একটা হবে, ওসি ডিরেকশনে একটা হবে। তুই বাড়িতে করিস না, এটা প্রুভ হয়ে গেল। বি পয়েন্টের -50 এসিউ চার্জের জন্য বি, তুই বাড়িতে কিছুই পড়িস না, বোঝাই যাচ্ছে তোর কথাবার্তা শুনে। বি পয়েন্টে রয়েছে -50 এসইউ চার্জ। আমরা যদি ও পয়েন্টে একটা পজিটিভ ইউনিট চার্জ রাখি, তার জন্য পোটেনশিয়ালের ডিরেকশান ওবির দিকেই হবে, নট ওডির দিকে। আর কারণ এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট টু ইচ আদার, তো সেই জন্য এই ডিরেকশানটা ওবি হবে। আর ডি পয়েন্টে +30 এসইউ চার্জ রয়েছে, তো আমরা যদি ও পয়েন্টে একটা পজিটিভ চার্জ রাখি, তার জন্যও ডিরেকশানটা ওবির দিকেই হবে, কারণ রিপাল টু ইচ আদার।
তো রিপেল করবে বলে দুটোই কিন্তু ও বির ডিরেকশানে হবে। তাহলে এবার আমরা যদি F3 বের করি, F3 ইকাল টু কত হবে? F3 হচ্ছে আমি ধরছি 50/5√2 তার হোল স্কোয়ার ডাইন পার ইএসইউ, এটা ও বি ডিরেকশানে। অ্যান্ড F4 দ্যাট ইজ 30/5√2 তার হোল স্কোয়ার ডাইন পার ইএসইউ, এটাও ও বি ডিরেকশানে। ওকে, তো তাহলে এবার আমরা এই দুটো যেহেতু সেম ডিরেকশান, তাহলে এখান থেকে আমরা রেজাল্টেন্ট ফোর্স যেটা পাবো সেটাকে আমি নাম দিচ্ছি এফ। মাইনাসটা তো চার্জের কোয়ালিটি বোঝাচ্ছে, মাইনাসটার জন্যই তো এখানে ফোর্স অফ অ্যাট্রাকশান তৈরি হচ্ছে। আমি যদি এখানে মাইনাস চার্জ আছে, এখানে যদি একটা পজিটিভ চার্জ রাখি, তো এই জন্যই তো ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হবে। এখানে তো যেহেতু পজিটিভ চার্জ আছে সেখানে তো ফোর্স অফ রিপালশন তৈরি হবে। মাইনাস প্লাসের জন্যই তো তোর এখানে অ্যাট্রাকশন রিপালশনের জন্যই তো ডিরেকশানগুলো আমরা পাচ্ছি। কখনো তুই মানে ক্যালকুলেশন করার সময় Q1 Q2 পজিটিভ না নেগেটিভ তুই কনসিডার করেছিস? কোনো জায়গায় আমরা কনসিডার করিনি। বইগুলোকে ভালো করে পড়, আমি বারবার বলছি, কিন্তু তুই বই এক ফোঁটা পড়ছিস না। তুই সকালবেলা যখন বলছিস একটা ইকুয়েশন করেছিলাম ফর কি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তুই কথাটার মধ্যে দিয়ে কী বোঝাচ্ছিস? নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিছু একটা ক্যালকুলেশন করেছিলাম। কী ক্যালকুলেশন করেছিলাম? আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে পারি, ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি, এরকম হাজারো জিনিস আছে ইলেকট্রিসিটির। তো তুই মানে প্রথমেই বলছিস নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা হেডিং ছিল, তার উপরেও তো হেডিং আছে। তুই বাড়িতে কিচ্ছু দেখছিস না, বাড়িতে এগুলো দেখ। এগুলো না দেখলে কিন্তু তুই আলটিমেটলি প্রত্যেকটার ভিতরে ক্লাস 11, 9, 10 বিভিন্ন রকম কনসেপ্ট ঢুকে আছে। তো সেগুলোকে যদি নিজে রিয়ালাইজ না করতে পারিস, তুই কিন্তু এগুলোকে নিয়ে, আমি এখানে একটা কোয়াড্রিল্যাটারাল দিয়ে প্রবলেম দেখাচ্ছি, স্কোয়ার দিয়ে প্রবলেম দেখাচ্ছি, তোকে যদি স্কোয়ারের প্রবলেমটা একটা পেন্টাগন দিয়ে দেয়, বা বেশি দরকার নেই স্কোয়ারের জায়গায় রেক্ট্যাঙ্গেল করে দিল, তাহলেই তো প্রবলেমটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই প্রবলেমগুলোর জন্য কী করে প্রবলেমটা সলভ করতে হবে নিজেকে তো সেটা ভাবতে হবে। পরীক্ষার সময় একটা আননোন প্রবলেম আসলো, সেই প্রবলেমটাকে তো নিজেকে করে রেখে আসতে হবে না? তো এই আসবে, দুটোই অ্যাড হবে এখানে, ওডি নয় ও বি ডিরেকশানে। তো তাহলে কত আসছে? 50/50 এখানে, আর এখানে আসছে কত? 30/50, দ্যাট গোজ টু 1 প্লাস 3/5, দ্যাট ইজ অলসো 8/5 ডাইন পার ইএসইউ। এটা কোন ডিরেকশানে? না ও বি ডিরেকশানে। তাহলে আমরা যদি একটু দেখি, যেখানে কিন্তু রেজাল্টেন্ট ফোর্সটা ও বি ডিরেকশানে কাজ করছে। তাহলে এবার এই স্কোয়ারের এই যে দুটো ডায়াগোনাল, এই ডায়াগোনালগুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা ফোর্সের রেজাল্টেন্টের যে ফর্মুলা, কি ফর্মুলা ছিল? বাই কোয়াড্রিল্যাটারাল ল, যে আমি যদি রেজাল্টেন্ট ফোর্সকে ধরি, এই দুটো রেজাল্টেন্ট ফোর্সকে এফ ধরি, বা হ্যাঁ এফ ধরছি, তো এফ ইকাল টু এফ স্কোয়ার ইকাল টু এফ, এগুলো সবই ভেক্টরের মডিউলাস, এফ ওসি স্কোয়ার প্লাস এফ ওবি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ওসি ইন্টু এফ ওবি ইন্টু কস নয় সাইন 90। তো তাহলে কি বলছি, সাইন বলছি কেন, কস 90। তাহলে কত আসছে? এফ স্কোয়ার দ্যাটস ইকাল টু এফ ওসি স্কোয়ার প্লাস এফ ওবি স্কোয়ার, আর সাইন কস 90 জিরো হয়ে যাবে বলে এই টোটাল পার্টটা জিরো হয়ে যাবে। তাহলে এফ চলে আসবে √অফ এফ ওসি স্কোয়ার প্লাস এফ ওবি স্কোয়ার। এবার তোর এফ ওসি স্কোয়ার এফ ওবি স্কোয়ার দুটোই একই এসছে, দ্যাট ইজ √অফ 8/5 তার হোল স্কোয়ার প্লাস 8/5 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? 8/5 √2। এটা ক্যালকুলেট করলে 8/5টা কমন চলে যাবে, 1 + 1 √2। এটাকে √2 ভ্যালু 1.414 বসিয়ে 414 বসিয়ে ক্যালকুলেটারে মাল্টিপ্লিকেশান করলে যা হবে এটা করে নিবি, তো ডাইন পার ইএসইউ। ওকে, এবার এটা ডিরেকশান। আমরা যখন করেছিলাম কোয়াড্রিল্যাটারাল ল করেছিলাম, তখন কিন্তু আমরা পড়েছিলাম যে যদি 90 ডিগ্রিতে দুটো ফোর্স কাজ করে, তাহলে তার যে ডিরেকশান সেটা এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর হয়,
বা এই অ্যাঙ্গেলটা বাইসেক্টর বরাবর হয়। তো মানে এইটা 45 হবে, এটা 45 হবে, এটা 45 হবে, এটা 45 হবে। তো এই ডিরেকশানে এই ফিল্ড ইন্টেন্সিটি ইটা, মানে এটাই তো ফিল্ড ইন্টেন্সিটি ই, এটাই এফটাকে আমরা ইউ নাম দিতে পারি, দ্যাট ইজ ই ফিল্ড ইন্টেন্সিটি। তো এই ফিল্ড ইন্টেন্সিটিটা এই ডিরেকশনে কাজ করবে। তো এটা হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশনটা হবে এবি বা বিসি যে সাইডটা রয়েছে এটার প্যারালাল। এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করা হয়ে গেল। এবার আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল তো সোজা, ইলেকট্রিক পোটেনশিয়াল জাস্ট এখানে তো ভেক্টর ক্যালকুলেশন হয়েছে, কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, দোজ আর অল ফোর্স। তো ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তো তোকে সেখানে ডিরেকশন বের করার কোনো ঝামেলা নেই। তাহলে এটা কর দেখি, ইলেকট্রিক পোটেনশিয়ালটা বল। জাস্ট যে ফর্মুলাটা ফেললাম ওই ফর্মুলাটাই। এ পয়েন্টের জন্য, বি পয়েন্টের জন্য, প্রত্যেকটা পয়েন্টের জন্য ফিল্ড পোটেনশিয়াল বের কর, করে জাস্ট চারটাকে যোগ করে দিলেই চলে আসবে। বুঝতে পারছিস তো নাকি কোনো অসুবিধা হচ্ছে বল? আমার কথা শোনা যাচ্ছে তো? ঠিক আছে, করে ফেল। বের করেছিস একটাও? একটা হলো? কর কর, জাস্ট তো ফর্মুলা বসানো। ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালের যে ফর্মুলাগুলো একটু আগে বের করলাম, তিনটে চার্জের জন্য ট্রায়াঙ্গেল এঁকে বের করলাম, সেই ফর্মুলাটা তো জাস্ট বসাবি। তিনটের জন্য ছিল ওটা, এটা চারটের জন্য করবি। ফর্মুলাটা কি ছিল? এখানে 1/4 আসবে না তো, এটা কি মিডিয়াম? ভ্যাকুয়াম 1 নম্বর, 2 নম্বর সিজিএস এর প্রবলেমটা সিজিএস এ রয়েছে। তাহলে 1/4 জায়গায় 1 বসবে, বা কে আসবে, কে এর জায়গায় 1 বসবে। তাহলে কোনটা কি হবে বল?
প্রবলেম যদি বেঁধে যায়, এইটা যদি না করতে পারিস, আমি একটা করে দিচ্ছি, ঝটাপট বাকিগুলো করে যোগ করে বল কত হবে। দেখ, এ পয়েন্টে যে চার্জটা আছে সেই চার্জটার জন্য তুই যদি ও পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে যাস, তাহলে সেটাকে আমি U1 নাম দিচ্ছি। দ্যাট ইজ ইকুয়াল টু, কী ছিল ফর্মুলা, ইউ ইকুয়াল টু কিউ বাই আর। এটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা সিজিএসে ভ্যাকুয়ামে। তাহলে কত হবে, 100/5√2, এত ইএসইউ। এবার এরকমভাবে U2 বের কর, U3 বের কর, U4 বের কর, দেন চারটেকে যোগ করে ইউ আমাকে বল ঝটাপট, তাড়াতাড়ি কর। এবার তুই বাড়িতে পুরনো কিচ্ছু করিসনি, তোর কোনো আইডিয়া নেই। কত হচ্ছে বলবি এবার। কত আসছে রে? টু 200/5√2, 200 আসছে কি করে? এটা তো মাইনাস ছিল, কি অবস্থা, পোটেনশিয়াল নেগেটিভ হবে না? ডিরেকশন বোঝানোর জন্য করেছি, এটা তো মাইনাস হবে। তাহলে কত হয়, 100/5√2, এটাকে এটা দিয়ে কাটলে কত আসছে 20, এটাকে এটা দিয়ে কাটলে কত আসছে 10√2, তাহলে 10√2, তাহলে 10 ইন্টু 1.414, এ তো ক্যালকুলেটার লাগবে না, জাস্ট পয়েন্ট এক ঘর সরে যাবে, 14.14 ইএসইউ। এগুলো কিন্তু ভ্যালু বের করে দিতে হবে। এই আসছে। তো নেক্সট আমরা যাব ডাইপোলের টোটাল এনার্জি বের করব। তো আমরা প্রথমে যদি আচ্ছা, আমি পেজটা চেঞ্জ করি, নেক্সট পেজে যাই। তো হেডিং করছি যে প্রথমত টর্ক অ্যাক্টিং on an electric dipole in a uniform electric field, in uniform electric field। একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখা হয়েছে, তার জন্য তার উপরে কতটা টর্ক অ্যাপ্লাই হবে সেটা আমরা বের করতে চাই। তো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেটা আমরা জানি যে ওই এরকম দেখতে হয়। আমি ধর ভার্টিক্যালি ফিল্ডটাকে নিচ্ছি, এই হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এরকমভাবে নিচ্ছি। তো এবার এর ভিতরে একটা ইলেকট্রিক ডাইপোলকে
ধর ডাইপোলটা এরকমভাবে রয়েছে, তো এই ডাইপোলের আমি এটাকে একটু জাস্ট এরকম করে নিই। এই ডাইপোলের যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকবে, তো ধর এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, এইটা হচ্ছে পজিটিভ চার্জ। তো আমরা জানি যে এই ফিল্ড ইন্টেন্সিটিটা ধর সাপোজ ই, তাহলে এই পয়েন্টের পরে কতটা ইন্টেন্সিটি ফোর্স অ্যাপ্লাই হবে, এই পয়েন্টের পরে ফোর্স অ্যাপ্লাই হবে কিউ ইন্টু ই, আর এই পয়েন্টের পরে ফোর্স অ্যাপ্লাই হবে কিউ ইন্টু ই। ওকে, তো এই ও পয়েন্টটা যদি ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, এবং আমরা কি জানি এই ডাইপোলটার টোটাল লেন্থ, আমি যদি এই পয়েন্টটাকে এ পয়েন্ট নাম দিই, এই পয়েন্টটাকে বি পয়েন্ট নাম দিই, আমরা জানি ডাইপোলটার টোটাল লেন্থ হচ্ছে 2L ধরা হয়। তো তাহলে আমরা এরপরে টোটাল টর্ক কতটা অ্যাপ্লাই হচ্ছে সেটা এখন ক্যালকুলেট করতে চাই। তো প্রথমত আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমাকে আগে বের করে দিতে হবে। এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে বল দেখি। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে? এই অ্যাঙ্গেলটা তো 90, ওকে, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, সিমিলার অ্যাঙ্গেল। এবার আমরা কি করব, এই অ্যাঙ্গেলে যদি আমরা সাইন থিটা নিই, তো সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার মানে হচ্ছে এ, এই পয়েন্টটা নাম দিই, পয়েন্টটা নাম দিলাম সি, এ সি বাই হাইপোটেনিয়াস কোনটা? এ বি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এসির ভ্যালু জানা নেই, বাই এ বি হচ্ছে 2L, তাহলে এসি কত? 2L সাইন থিটা। তাহলে এইটা আমি বের করে নিলাম, দ্যাট ইজ 2L সাইন থিটা। এবার টর্ক কীভাবে ক্যালকুলেট করে? টর্ক টাউ ইকুয়াল টু যে কোনো একটা ফোর্স হচ্ছে কিউই ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট ইজ 2L সাইন থিটা। তাহলে কত আসছে? টাউ ইকুয়াল টু 2QL ইন্টু ই সাইন থিটা। এবার আমরা ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করেছিলাম, ডাইপোল মোমেন্ট ছিল 2QL, 2QLকে আমরা পি দিয়ে লিখতাম, পিই সাইন থিটা। ওকে, তো তাহলে আমরা এটাকে কি লিখতে পারছি? টাউ ইকুয়াল টু পি ক্রস ই, কারণ টাউ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, পি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ই ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো টাউ ইকুয়াল টু পি ক্রস ই, বিকজ এ আমরা কি জানতাম ক্রস মাল্টিপ্লিকেশন অনুযায়ী এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, তাহলে সেইটা খাটালে আমরা এটা পাচ্ছি। ওকে, তো এটাই হলো আমাদের সেই টর্ক, এবং আমরা যদি ভ্যালু বের করতে চাই তাহলে এটা দিয়ে বের করব। এখন আমরা যদি দুটো তিনটে কেস কনসিডার করি, যে প্রথমত কেস ওয়ান, যেখানে আমরা বলছি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি? এই অ্যাঙ্গেলটা 0, এই অ্যাঙ্গেলটা 0, মানে এই ডাইপোলটা একদম প্যারালাল টু দ্য কী হবে না, ওই ইলেকট্রিক ফিল্ড হবে। তো সেক্ষেত্রে টাউ কত হবে বল? টাউ 0 হয়ে যাবে, তার মানে দ্যাট ইজ দ্য মিনিমাম, তার মানে ওর পরে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হবে না, বা কোনো রকম টর্ক অ্যাপ্লাই হবে না, মানে ওটা ঘুরবে না। কেস 2, যদি আমরা টাউ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি নিই, তাহলে কত হবে বল? তাহলে টাউ ইকুয়াল টু পিই, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম ফোর্স, তার মানে যখন এই ডাইপোলটা এরকমভাবে থাকবে পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে এরকমভাবে যদি থাকে, তখন আমরা বলতে পারবো যে এই টর্কটা তখন ম্যাক্সিমাম হবে। আর কেস 3 যদি আমরা আরেকটা কনসিডার করি, যেখানে আমরা নিচ্ছি কেস 3, যেখানে টাউ ইকুয়াল টু নিচ্ছি থিটা ইকুয়াল টু নিচ্ছি 180 ডিগ্রি, তখন টাউ কত হবে বল? তখনও 0 হবে। তো তখনও 0 মানে যদি এই মানে এই ডাইপোলটা উল্টোভাবে থাকে, মানে এরকমভাবে থাকে, এরকম যে কোনোভাবে উল্টো সোজা বলে তো কিছু হয় না, একটা সময় মাইনাস কিউ চার্জটা উপরে থাকবে, প্লাস কিউ চার্জটা নিচে থাকবে, আর একটা সময় প্লাস কিউ চার্জটা উপরে থাকবে, মাইনাস কিউ চার্জটা নিচে থাকবে, যদি 0 আর 180 নিই। এইভাবে যদি থাকে তাহলে কিন্তু এরপরেও কোনো রকম টর্ক অ্যাপ্লাই হবে না। তো এটা আমরা দেখলাম যে কি না,
একটা ডাইপোলের পরে কি পরিমাণ টর্ক অ্যাপ্লাই হচ্ছে। তো নেক্সট আমরা ক্যালকুলেট করব যে ওয়ার্ক ডান in deflecting a dipole in a uniform electric field ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা ডাইপোলকে যদি আমরা ডিফ্লেক্ট করি মানে ঘুরিয়ে দিই, তাহলে তার জন্য আমাদেরকে কতটা ওয়ার্ক ডান পারফর্ম করতে হবে। তো দেখ আমরা একটু আগে পেলাম টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা, দ্যাট ইজ দ্য টাউ মানে টর্ক হচ্ছে রোটেশনের ক্ষেত্রে যে ফোর্স, আমরা লিনিয়ারের ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করি আর রোটেশনের ক্ষেত্রে টর্ক ইউজ করি। তো কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যেটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ধর এইভাবে কাজ করছিল, এর ফিল্ড ইন্টেন্সিটি ধর সাপোজ ই, আর কোন একটা ডাইপোল যাকে আমি ধর কোন একটা থিটা অ্যাঙ্গেলে সে রয়েছে, এরমভাবে রয়েছে। তো তাহলে তার এই মাথাটায় যদি পজিটিভ মাথা হয়, এখানে পি নয় কিউ যদি তার চার্জ হয়, আর এই মাথাটায় কিউই কাজ করে, এই অ্যাঙ্গেলটা এই পয়েন্টটাকে এ নিলাম, এই পয়েন্টটাকে বি নিলাম, যে ছবিটা আগে আঁকলাম একই ছবি, এই অ্যাঙ্গেলটা থিটা। তো তাহলে এই থিটা কোণে যদি আমাকে ঘোরাতে হয়, ও যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ও কীভাবে থাকবে? ওকে যদি তুই নর্মালি ছেড়ে দিস তাহলে ও কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড বরাবর লাই করবে, যদি তুই ওকে নর্মালি ছেড়ে দিস। বাট তুই ওকে একটা বা এক্সটার্নাল কোনো একটা তুই বা কেউ একটা ওকে যদি ঘুরিয়ে দেয়, তাহলে থিটা কোণে যদি ঘোরাতে হয় তাহলে তোকে কিছুটা ওয়ার্ক ডান পারফর্ম করতে হবে। তো সেই ওয়ার্ক ডানটা কত? তুই যদি কোনো একটা স্মল থিটা কোণে ঘোরাস, তো তার জন্য একটা স্মল ওয়ার্ক ডান হবে, সেটা হবে টাউ ইন্টু ডি থিটা। তাহলে তোকে যদি তাহলে এটা কত বেরোচ্ছে? DW ইকুয়াল টু টাউ হচ্ছে পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। তাহলে যদি তুই টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাস, তাহলে এই তুই DWটাকে 0 to W ইন্টিগ্রেশন করবি, এখানেও তুই ইন্টিগ্রেশন করবি। তো তোর ইন্টিগ্রেশনের লিমিট কী হবে? ইন্টিগ্রেশনের লিমিট যখন 0 ওয়ার্ক ডান তুই ক্যালকুলেট করিস তুই তখন 0, আর যখন তুই W ওয়ার্ক ডান পারফর্ম করলি তখন অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখানে কত আসবে? দ্যাট ইজ W 0 W, আর এদিকে কত হবে? পিই বাইরে যাবে, ইন্টিগ্রেশন 0 to থিটা সাইন থিটা ডি থিটা। সাইন থিটার ইন্টিগ্রেশন করলে হয় কস থিটা। তো W ইকুয়াল টু 0 টু না, সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কস থিটা না মাইনাস কস থিটা হয়। তো দ্যাট ইজ মাইনাস কস থিটা 0 to থিটা। ওকে, তো তাহলে কত আসছে? আমরা যদি মাইনাসটাকে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিই, W মাইনাস 0, মাইনাসটাকে যদি আমরা বাইরে বের করি, আমি একটা ক্লাসে আছি, আমি পরে ফোন করে দিচ্ছি তোকে। তাহলে মাইনাসটা যদি বাইরে বের করি, পিই কস থিটাটার আপার লিমিট হচ্ছে থিটা আর লোয়ার লিমিট হচ্ছে 0, এই আসবে। তাহলে W ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা, আর কস 0 কত? 1। তাহলে মাইনাসটাকে ভিতরে ঢুকে দিলে কত আসছে? পিই 1 মাইনাস কস থিটা। এই হচ্ছে ওয়ার্ক ডান। কি না, তুই যখন একটা ডাইপোলকে কোনো একটা থিটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছিস কোনো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তখন এই ওয়ার্ক ডানটা তোকে পারফর্ম করতে হবে। ওকে, তো তাহলে এখন আমি যদি কেস 1 নিই, কেস 1 যে যদি তোকে তুই ওকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 90 ডিগ্রি কোণে ঘোরাস, তাহলে তোকে কতটা ওয়ার্ক ডান পারফর্ম করতে হবে বল? যদি তুই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 90 ডিগ্রি কোণে ঘোরাস, তাহলে তোকে কতটা ওয়ার্ক ডান পারফর্ম করতে হবে? জিরো। কেন? এখানে যদি 90 বসাস কত আসছে?
cos 90 0, তাহলে 1 মাইনাস 0 দ্যাট ইজ 1 পিই। কি ক্যালকুলেশন করছিস রে? কেস 2 বল বল। কেস 2 যদি তুই এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাস তাহলে কতটা ওয়ার্ক ডান পারফর্ম করতে হবে? কত হবে বল? মানে ওয়ার্ক ডান মাইনাস পি। কি করে হচ্ছে? ক্যালকুলেশন করে বল, ক্যালকুলেশন করে বলছিস না না করে বলছিস? বল বল। 2 PE হবে। এবার যদি আমরা কেস 3 নিই, কেস 3 ধর কোন একটা আরবিটারি θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া হলো, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে? ওয়ার্ক ডানটা এইখানটায় আমরা তখন θ1 বসাবো, এই জায়গাটায় তখন θ2 বসাবো। তাহলে এই জায়গাটায় তখন θ1 হবে, এই জায়গাটায় তখন θ2 হবে। তাহলে এই জায়গাটায় কি আসবে? এই জায়গাটায় আসবে W ইকুয়াল টু PE, মাইনাসটা বাইরে আসবে cos θ2 মাইনাস cos θ1। তাহলে মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিলে W ইকুয়াল টু PE cos θ1 মাইনাস cos θ2 এটা আসবে। যদি আমি θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে এটা। ওকে, তো এখান থেকে আমরা এই যে ওয়ার্ক ডানটা তুই পারফর্ম করলি, এই ওয়ার্ক ডানটা তুই কোন একটা ডাইপোল, কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি তুই নর্মালি ছেড়ে দিস তাহলে সেই ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, এইভাবে থাকবে। বাট এবার যদি তুই তাকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ঘোরাস থিটা অ্যাঙ্গেলে, তাহলে তো তোকে এতটা ওয়ার্ক ডান পারফর্ম করতে হচ্ছে। এই ওয়ার্ক ডানটা যদি পারফর্ম করলি, এই ওয়ার্ক ডানটাই কিন্তু ওর ভিতরে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে, যেটা আমরা নর্মালি পড়ে এসেছি। তো আমি হেডিং করছি পোটেনশিয়াল এনার্জি অফ দি ডাইপোল। একটা ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি কত? তো সেই পোটেনশিয়াল এনার্জিটা কি? পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা ভি দিয়ে বা ইউ দিয়ে যা দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ পিই 1 মাইনাস কস থিটা। যে পরিমাণ ওয়ার্ক ডান তুই পারফর্ম করবি সেইটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে ওর ভিতরে স্টোর হবে। তাহলে এটা পাচ্ছি আমরা। দেখ কোনো রকম কোনো প্রবলেম থাকলে বল। ওকে, তাহলে এটা আমরা এই পেলাম। এবার আমরা আর একটা নতুন টপিক শিখব, যেটা হচ্ছে ক্যাপাসিটার্স বা ক্যাপাসিটেন্স। তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি, যদি কোনো প্রবলেম থাকে বল। এর মাঝখানে ক্যাপাসিটেন্সের আগে মানে লেখা আছে দেখবি, ওইগুলো তুই কিন্তু নিজে পড়ে নিবি, ঠিক আছে? পড়ে নিয়ে এই শেল্ডিং টেল্ডিং আছে, যদি কোনো অসুবিধা থাকে আমায় বলবি নেক্সট দিন। তো নেক্সট আমরা যাচ্ছি ক্যাপাসিটেন্স। যদি তোর কাছে কোন একটা হেডিং করছি ক্যাপাসিটেন্স, যদি তোর কাছে ধর কোন একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরটার ক্ষেত্রে আমরা যে পোটেনশিয়াল পাই এবং চার্জ, দোজ আর প্রপোর্শনাল টু ইচ আদার, ঠিক আছে? যদি তুই কোন একটা কন্ডাক্টর তোর কাছে রয়েছে, সেই কন্ডাক্টর ভিতরে তুই কিউ পরিমাণ চার্জ দিস, তাহলে তার পোটেনশিয়ালটা তো ইনক্রিজ করবে। তাহলে এই যে পোটেনশিয়ালটা ইনক্রিজ করলো, ইনক্রিজ বা ডিক্রিজও করতে পারে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের উপরে ডিপেন্ড করে পোটেনশিয়াল ইনক্রিজ ডিক্রিজ করবে। যেমন আমরা যদি পজিটিভ চার্জ দিই তাহলে পোটেনশিয়াল ইনক্রিজ করবে, যদি নেগেটিভ চার্জ দিই তাহলে পোটেনশিয়াল ডিক্রিজ করবে। তো সেই গল্পগুলো আছে, সেগুলোর ভিতরে আমি ঢুকলাম না। তো পোটেনশিয়াল ইজ চার্জ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ। তাহলে এখানে যদি আমি ইকুয়ালিটি আনতে চাই তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। দিস কনস্ট্যান্ট ইজ কল্ড সি অ্যান্ড দিস সি ইজ কল্ড ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স। ওকে, তাহলে সির এক্সপ্রেশনটা কি হবে? কিউ বাই ভি। তাহলে আমরা কতটা পরিমাণ চার্জ, মানে অরিজিনালি আরও বেটারভাবে বলতে গেলে সি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ভি, মানে কতটা পরিমাণ চার্জ আমরা ইনক্রিজ করলাম আর কতটা পরিমাণ চার্জ আমরা এই পোটেনশিয়াল আমরা পেলাম, তার যে রেশিও, দ্যাট ইজ কল্ড ক্যাপাসিটেন্স। ওকে, তো তাহলে আমরা যদি এর ডেফিনেশন দিতে চাই তাহলে কিভাবে দেব?
আমরা যদি এর ভিতরে ভি ইকাল টু 1 বসাই তাহলে কি পাচ্ছি, সি ইকাল টু কিউ পাচ্ছি। তাহলে যদি আমাদেরকে ইউনিট পরিমাণ পোটেনশিয়াল ইনক্রিজ করতে হয়, তাহলে যে পরিমাণ চার্জ আমাকে কোন একটা কন্ডাক্টারে দিতে হবে, দ্যাট ইজ কল দি ক্যাপাসিটেন্স অফ দ্যাট কন্ডাক্টার। ঠিক আছে, আবারও বলছি, যদি আমাকে ইউনিট পরিমাণ পোটেনশিয়াল কোন একটা ক্যাপাসিটেন্সের ইনক্রিজ করতে, ক্যাপাসিটেন্স নয়, ক্যাপাসিটেন্স হতে পারে, যাই হোক কোন একটা কন্ডাক্টারের ইনক্রিজ করতে হয়, তাহলে তার ভিতরে যে পরিমাণ চার্জ আমাকে দিতে হবে, দ্যাট ইজ কল দি ক্যাপাসিটেন্স অফ দ্যাট কন্ডাক্টার। এই পর্যন্ত দেখ কোনো অসুবিধা আছে কিনা। ক্যাপাসিটেন্স জিনিসটা কি, বা এটাকে আরেকটা টার্ম দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট ইজ কল ক্যাপাসিটি। ঠিক আছে, এটা মানে কোন একটা দেখবি এখন নতুন যে এলইডি টিভিগুলো বেরিয়েছে, বা কিছু অনেক ডিভাইসই আছে, তুই যদি টিভি অফ করে দিস, টিভির ভিতরে টিভির যে লাইটটা সেটা কিন্তু কিছুক্ষণ জ্বলে থাকে। এই যে টিভি সুইচ অফ করে দিয়েছিস, টিভির লাইটটা কিছুক্ষণ জ্বলে থাকছে, তাহলে এই লাইটটা জ্বলার জন্য যে চার্জটা, সেই চার্জটা কোথা থেকে পাচ্ছে? তো এই চার্জটা পায় হচ্ছে ওর ভিতরে প্রচুর, টিভির ভিতরে প্রচুর ক্যাপাসিটার মানে ক্যাপাসিটার বলে এগুলোকে, ক্যাপাসিটার লাগানো থাকে, সেই ক্যাপাসিটার থেকে এই চার্জটা পায়। ঠিক তেমনই কোন একটা ক্যাপাসিটার লাগানো কোনো ডিভাইস, সেটা ক্যাপাসিটার আমাদের মোবাইল ফোনের যে চার্জারগুলো, সেই চার্জারেও থাকে, বা কম্পিউটার মাদারবোর্ডেও থাকে। প্রচুর যত মডার্ন ইলেকট্রিক্যাল সার্কিট, যত বোর্ড, মোবাইলের যে বোর্ড, সার্কিট বোর্ডটা, সেই সার্কিট বোর্ডেও ক্যাপাসিটার থাকে। তো এই সার্কিট বোর্ডগুলো যখন চলছে, মানে ধর কোনো একটা দোকানদার যে মোবাইল ঠিক করে, সেই মোবাইলটার ব্যাটারি খুলে মোবাইলটাকে ঠিক করবে। তো তখন যদি সে সার্কিট বোর্ডে হাত দেয়, সে কিন্তু, যদিও মোবাইল যে ভোল্টেজ নিয়ে চলে, সে ভোল্টেজটা খুবই মিনিমাম ভোল্টেজ, সেক্ষেত্রে তার কোনো প্রবলেম না হতে পারে। বাট যেগুলো হাই ভোল্টেজ, যেটা ধর আমাদের কী বলে, মোবাইল ফোনের চার্জার, বা যেটা ধর আমাদের টিভি বা কম্পিউটার, যেগুলো হাই ভোল্টেজে, নর্মাল ভোল্টেজে চলে, 220 ভোল্টেজে চলে, সেই সমস্ত ডিভাইসগুলো যারা সারাই করে, তারা যদি ডিভাইসটাকে ইলেকট্রিসিটি থেকে ডিসকানেক্ট করার পরেই সেই ডিভাইসে হাত দেয়, তাহলে কিন্তু তারা শক খেতে পারে, কারণ তার ভিতরে ক্যাপাসিটেন্স লাগানো রয়েছে, এবং ক্যাপাসিটেন্সের কাজই হচ্ছে, ক্যাপাসিটার লাগানো রয়েছে, ক্যাপাসিটেন্স বলছি কেন, ক্যাপাসিটারের কাজ হচ্ছে চার্জটাকে ধরে রাখা। তাহলে ওই ক্যাপাসিটার কিছু পরিমাণ চার্জ ধরে রেখেছে, তো সেই ক্যাপাসিটার যদি কিছু পরিমাণ চার্জ ধরে রাখে, সেই চার্জ কিন্তু এই সার্কিটে তখনও ফ্লো করবে, যদিও আমরা সার্কিটটাকে ডিসকানেক্ট করে দিয়েছি ফ্রম দি মেন লাইন। তো সেই জন্য কিন্তু সে একটা শক খেতে পারে। সেই জন্য সবসময় যারা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে, যখনই কোনো একটা সার্কিটে ক্যাপাসিটেন্স লাগানো থাকে, সেই সার্কিটটাকে ইলেকট্রিসিটি থেকে ডিসকানেক্ট করার পরেও সেই সার্কিটটাকে আগে সেই ক্যাপাসিটেন্সগুলোকে চার্জ জিরো করতে হয়। ঠিক আছে, সেই ডিসচার্জ করতে হয়, যেটাকে বলা হয়। এই ডিসচার্জ করার প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে পুরো লেখা আছে, গুছিয়ে লেখা আছে, সেগুলো পড়লে, আমিও কিছুটা বলবো, তুইও পড়বি, পুরোটা বোঝা যাবে। তো এবার আমরা যদি এই সি ইকাল টু কিউ বাই ভি এর সিজিএস ইউনিট ডিরাইভ করতে চাই, তো বল কিউ এর সিজিএস ইউনিট কী ছিল আর ভি এর সিজিএস ইউনিট কী ছিল? কিউ চার্জের সিজিএস ইউনিট কী ছিল বল? চার্জের সিজিএস ইউনিট কী ছিল? শুনতে পাচ্ছিস না আমার কথা? চার্জের সিজিএস ইউনিট কুলম ছিল। সিজিএস ইউনিট কী ছিল? বাড়িতে পড়ছিস না কিচ্ছুই। 1 ESU ছিল চার্জের সিজিএস ইউনিট, আর ভোল্টের সিজিএস ইউনিট, ভি সিজিএস ইউনিট কী ছিল? এসআই ইউনিট ছিল ভোল্ট, সিজিএস ইউনিট কী ছিল? 1 স্ট্যাট ভোল্ট বা 1 ESU ভোল্ট। তাহলে এটা আমি যদি স্ট্যাট ভোল্ট লিখি, স্ট্যাট ভোল্ট, তো দ্যাট ইজ কল্ড 1 ESU স্ট্যাট ফ্যারাড বলে এটাকে, স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, তো এর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ফ্যারাড। এই আমাদের যে ক্যাপাসিটেন্সের সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ফ্যারাড।
তো 1 স্ট্যাট ফ্যারাড ইকুয়াল টু 1 ইএসইউ বাই 1 স্ট্যাট ভোল্ট। এবার যদি আমরা এসআই ইউনিটে যাই, তো চার্জের এসআই ইউনিট ছিল কুলম, আর চার্জের ভোল্টেজের এসআই ইউনিট ছিল ভি। তো 1 সি বাই 1 ভি দ্যাট ইজ ইকুয়াল টু 1 এফ, 1 ফ্যারাড। ঠিক আছে, এটা হচ্ছে এসআই ইউনিট। তাহলে যদি আমরা ক্যাপাসিট্যান্সের এসআই ইউনিট বের করি, সেটা হবে 1 ফ্যারাড। এবার এই ক্যাপাসিট্যান্স জিনিসটা 1 ফ্যারাড মানে সেটা অনেক বড়। ঠিক আছে, আমি যদি একটা একটু পরে অঙ্ক করে দেখাবো যে এই 1 ফ্যারাড এটা বিভৎস বড় একটা ভ্যালু। তো সেই জন্য আমরা অনেক ছোট ছোট ইউনিট ইউজ করি, যেমন মাইক্রো ফ্যারাড। মাইক্রো ফ্যারাডকে মিউ এফ দিয়ে লেখা হয়, যেটা হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড, বা পিকো ফ্যারাড যেটাকে 1 পি এফ দিয়ে লেখা হয়, দ্যাট ইজ 10⁻12 ফ্যারাড। এইরকম কিছু স্মল ইউনিট আমাদেরকে বের করতে হয়, কারণ এই ফ্যারাড যেটা সেটা প্রচণ্ড বড়। তো সেই জন্য আমরা এগুলো ইউজ করি। তো এবার আমরা যেটায় যাব সেটা হচ্ছে যে তোর ধর ফ্যারাড আর ইএসইউ, আমরা যে দুটো, একটা স্ট্যাট ফ্যারাড পেলাম, একটা ফ্যারাড পেলাম, এদের মধ্যে যদি রিলেশনশিপ ফাইন্ড আউট করতে চাই, তাহলে রিলেশনশিপটা কী হবে? আমরা জানি যে 1 কুলম সমান সমান 3 × 10⁹ ইএসইউ, আর 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট। তো আমরা যদি এদের দুজনকে বাই করে দিই বা এইখান থেকে এগোই, কী ছিল না 1 ফ্যারাড দ্যাটস ইকুয়াল টু 1 কুলম বাই 1 স্ট্যাট ভোল্ট, 1 ভোল্ট দ্যাটস ইকুয়াল টু 1 কুলম মানে কি 3 × 10⁹ ইএসইউ, আর 1 ভোল্ট মানে কি 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে কত আসছে 300 × 3 × 10⁻⁹ ইএসইউ বাই স্ট্যাট ভোল্ট। তাহলে এটা কত হচ্ছে 9 × 10⁻11, 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ইএসইউ বাই স্ট্যাট ভোল্ট হচ্ছে স্ট্যাট ফ্যারাড। তাহলে দ্যাট ইজ দ্য রিলেশন 1 ফ্যারাড ইকুয়াল টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ওকে, দেখ কোনো যদি অসুবিধা থাকে বল। এবার আমি যেটা বলছিলাম যে এই ফ্যারাড ইউনিটটা কিন্তু একটা লার্জ ইউনিট, সেটা বোঝার জন্য আমি তোকে একটা প্রবলেম দেখাচ্ছি। যে ধর তোর কাছে কোনো একটা কন্ডাক্টর রয়েছে, সেটা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর হতে পারে বা একটা জায়গাটা কিছু রয়েছে। এই কন্ডাক্টরটার তুই এই কন্ডাক্টরটার ক্যাপাসিটি হচ্ছে 1 মিউ এফ। ওকে, এবং এর যদি এটা ক্যাপাসিটি সি দিয়ে লিখি যাকে আমরা, এবং এর যদি চার্জ যেটাকে আমরা কিউ দিয়ে লিখি দ্যাট ইজ 10 কুলম্ব হয়, তাহলে তুই বল এর ভোল্টেজ ভি পোটেনশিয়াল কত হবে? এই ফর্মুলাটা খাটিয়ে বের কর, কত হচ্ছে বল। বল কত হচ্ছে, তুই একদম ইজি ক্যালকুলেশন। কিউ ইকুয়াল টু সিভি ছিল, তাহলে ভি ইকুয়াল টু কি? হ্যাঁ, -10 কুলম। কত হবে বল? কিউ ইকুয়াল টু সিভি ছিল, ভি ইকুয়াল টু কি হবে? কিউ ইকুয়াল টু সিভি, ভি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু সিভি হলে ভি ইকুয়াল টু কি হয় বল? সি বাই কিউ, সি বাই কিউ হয়। বাহ, সুন্দর। কিউ ইকুয়াল টু সিভি, ভি ইকুয়াল টু কিউ বাই সি। কিউ কত? কিউ হচ্ছে -10 কুলম, আর সি কত? সি হচ্ছে 1 মিউ এফ।
তো 1 মিউ এফ মানে কত এফ? 1 মিউ এফ মানে কত এফ? জিনিসগুলো যদি এত টাইম লাগে, একটু আগেই করালাম। 10⁻⁻6 এফ, 1 মিউ এফ ইকুয়াল টু 10⁻⁻6 এফ। তাহলে এবার কত আসছে এটা? মাইনাস 10 ইন্টু 10⁻6 1 কুলম বাই 1 ফ্যারাড। বল 1 কুলম বাই 1 ফ্যারাডটা কি হবে? এই 1 কুলম বাই 1 ফ্যারাড কি হয়? এটা কত হচ্ছে? মাইনাস 10⁻7। আর 1 কুলম বাই 1 ফ্যারাড কি হবে বল? 1, বল বল কি ছিল? কিউ ইকুয়াল টু সিভি ছিল। কিউ মানে কি? 1 ভোল্ট, 1 কুলম ইকুয়াল টু সি মানে কি? 1 ফ্যারাড ইন্টু 1 ভোল্ট। তাহলে 1 কুলম বাই 1 ফ্যারাড কত হয়? 1 ভোল্ট। তো দ্যাটস ইকুয়াল টু ভোল্ট। তাহলে দেখ, একটা কোন একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স যদি 1 মিউ এফ হয়, দ্যাট ইজ 10⁻⁻6 এফ, খুব ছোট, দ্যাট ইজ 1 বাই 1 পরে 6টা শূন্য, 6টা শূন্য এফ, এত হয়, এত ছোট হয়, দ্যাট ইজ 0 পয়েন্ট কটা জিরো? 1 2 3 4 5 1, এত ফ্যারাড হয়, এত ছোট হয়। তাতে যদি আমরা -10 কুলম চার্জ দিই, তার ভোল্টেজ চলে যাচ্ছে মাইনাস। যদি +10 কুলম চার্জ দিতাম তাহলে এটা প্লাস হয়ে যেত, +10⁻7, মানে 1-এর পরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, এত ভোল্টে চলে যাচ্ছে। তাহলে বোঝ, এবার যদি আমি এখানে এটা 10⁻⁻6 নিয়েছি, এটা যদি 1 ফ্যারাড নিতাম তাহলে এটা কোথায় চলে যেত? ওকে, তো আমরা সেটাই বোঝার চেষ্টা করলাম যে আমরা মানে যদি আমি 1 ফ্যারাড নিতাম তাহলে এটা কিন্তু আরও বড় হতো। তো 1 ফ্যারাড যে ক্যাপাসিটেন্সটা, সেটা কিন্তু খুব লার্জ ক্যাপাসিটেন্স, যার জন্যে আমরা 1 মাইক্রো ফ্যারাড বা 1 পিকো ফ্যারাড এগুলো ইউজ করি। ঠিক আছে, যখন অঙ্ক করবি তখন দেখবি সব মাইক্রো ফ্যারাড বা পিকো ফ্যারাডে অঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো তাহলে আমাদের আজকে ক্যাপাসিটেন্স পোর্শনটা শুরু হলো। এই সপ্তাহে আমি হয়তো ফ্রাইডেটাও ফিজিক্স পড়াবো, ঠিক আছে, শুধু বুধবারটা অঙ্ক করাবো, কারণ ম্যাথ অনেকটা এগিয়ে গেছে, তো ফিজিক্স অনেকটা পিছিয়ে রয়েছে, এবার ফিজিক্সটাকে আবার একটু এগিয়ে নেবো। ওকে, তো দেখ, এই পর্যন্ত তাহলে আজকে রাখবো, যদি কোনো ডাউট থাকে বল। আর এর মাঝখানে কিন্তু আমি বলে দিচ্ছি তোকে পয়েন্ট ধরে ধরে, এই মাঝখানে কিন্তু অনেকটা আছে যেটা তোকে বাড়িতে কিন্তু রিডিং করতে হবে, এবং যদি কোনো অসুবিধা হয় রিডিং করে তো আমাকে নেক্সট দিন বলবি। যেমন ধর, আমরা আজকে কোনগুলো পড়লাম, আমি যদি দেখি তো তোর আমরা আজকে শুরু করেছি 2.7 থেকে, 2.7 হয়ে গেছে। তারপরে দেখ, পেজ নাম্বার 63তে একটা 2.4 নাম্বার এক্সাম্পল রয়েছে, ওই রকম একটা এক্সাম্পল কিন্তু আমি আজকে করালাম কোয়াড্রিল্যাটারাল দিয়ে, তো এরকম সেম টু সেম একটা এক্সাম্পল রয়েছে। তারপরে পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান এক্সটার্নাল ফিল্ড, এগুলো পড়ে ফেলবি, বলা হয়ে গেছে। পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম অফ 2 চার্জেস ইন এ এক্সটার্নাল ফিল্ড, এও বলা হয়ে গেছে। দেন পোটেনশিয়াল এনার্জি ডাইপোল বলে দিয়েছি, ক্যালকুলেশন করিয়ে দিয়েছি পুরোটা। দেন ইলেকট্রোস্ট্যাটিক কন্ডাক্টার্স, ইলেকট্রোস্ট্যাটিক্স অর কন্ডাক্টার। তো এই যে পার্টটা, মানে পেজ নাম্বার 67 থেকে শুরু হচ্ছে, ইনসাইড এ কন্ডাক্টার, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ 0, এই যেগুলো রয়েছে, মানে 68 69 70, এই যে পেজগুলো 71, পোলারাইজেশন, ডাইলেকট্রিক্স যেগুলো রয়েছে, এইগুলো পুরো কিন্তু রিডিং পড়বি। এগুলোর মধ্যে তেমন অবশ্যই কনসেপচুয়াল, এগুলো পুরোটা রিডিং পর। দেন 2.11 আসছে পেজ নাম্বার 73তে, দেখ ওই যে 2.38 নাম্বার ইকুয়েশান 73 পেজে, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এগুলো আমরা আজকে পড়েছি, তো এগুলো হলো। দেন আমি পরের দিন শুরু করব 2.12, যেটা হচ্ছে দি প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যালকুলেশন থেকে আমি পরের দিন শুরু করব। ওকে, তাহলে আমাদের কী কী বাকি থাকলো? 2.2 প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এফেক্টগুলো করতে হবে,
তারপরে কম্বিনেশন, ক্যাপাসিটার ইন প্যারালাল সিরিজ, এনার্জি স্টোর ইন ক্যাপাসিটার, দেন সামারি। মানে আমাদের আশা করছি নেক্সট দিনে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো, মানে এই সপ্তাহে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, শুক্রবারে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তো তুই ফার্স্ট চ্যাপ্টারের এক্সারসাইজ সলভ করে ফেলেছিস তো?